আওয়ামী লীগের অনেকেই নিরাপদে বর্ডার পার হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তারা কিভাবে বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে এটা আমরা জানতে চাই। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আজকে প্রায় মাসখানেক হতে যাচ্ছে। এই মাসখানেকের মধ্যে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের এমপি মন্ত্রী দায়িত্বশীল পর্যায়ের তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত যে কয়েকজনকে ধরা হয়েছে সেটা ওই শুরুর দিকে যাদেরকে আটক করা হয়েছিল সেখানেই সীমাবদ্ধ। কিন্তু আজকে জনমনে অনেক প্রশ্ন, আমাদের মনে অনেক প্রশ্ন যে সেনাবাহিনীর হাতে 650 জন আওয়ামী লীগের নেতা আটক ছিলেন, এদেরকে হঠাৎ করে সেনাবাহিনী ছেড়ে দিলেন। তারা কোথায় আমরা জানি না। তারা কি আদতে দেশের ভিতরে রয়েছে নাকি তারা দেশের সীমানা পার হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, এই রহস্য অনেকের কাছে এক অজানা। তাই আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যিনি রয়েছেন তিনি আসলে কি কাজটা করছেন, তার দায়িত্বটা কি। এখন পর্যন্ত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, মিনিস্টার কিংবা যারা অবৈধ সংসদের এমপি হয়েছিলেন তাদেরকে আটক পর্যন্ত করা হচ্ছে না। কেন, কি কারণে? এমনকি বেশ কয়েকজনকে নিয়ে আমাদের রহস্যটি আরো অনেক বেশি ঘনীভূত হয়েছে। যেমন সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত, হঠাৎ করে আমরা দেখলাম এম এ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়াতে নিউজ আসলো এম এ আরাফাত আটক। তার কয়েক ঘন্টা পরেই সেই নিউজ উধাও হয়ে গেল। এম এ আরাফাত কোথায় আমরা কেউ জানি না। এখন শোনা যাচ্ছে যে এম এ আরাফাত তাকে নাকি নিরাপদে দেশ থেকে বের করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এরকম আওয়ামী লীগের প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি তারা নিরাপদে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তো তারা কোথায়, তারা কিভাবে পাড়ি জমাচ্ছে, তাদেরকে কে সহযোগিতা করছে, এই সব কিছু আমাদের জানতে হবে এবং আমরা প্রশ্ন রাখতে চাই। একই সাথে ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগকে বাংলাদেশের একটি গোষ্ঠী, একটি পক্ষ তারা পুনর্জন্ম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসুক এবং আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করে তারা এক প্রকারের ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং তারা কারা সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা সবাই পরিষ্কার। যারা আজকে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে এবং বলতে চায় যে আওয়ামী লীগের অনেক অবদান, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার আছে তাদের, ইত্যাদি ইত্যাদি। মনে রাখতে হবে এরা প্রকারান্তরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনারা কি ভুলে গেছেন? গুলি করে ছাত্রদের হত্যা করে মেরে তাদের লাশগুলো গাড়িতে তোলা হয়েছে। সেই গাড়িতে পর্যন্ত এই খুনি হাসিনার পুলিশ বাহিনী আগুন দিয়ে লাশগুলোকে পুড়ে কয়লা বানিয়ে দিয়েছে। সেই ভিডিও 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও দেখে একজন সাধারণ মানুষের লোমগুলো দাঁড়িয়ে যায়। অনেকেই বলে, ভাই এই ভিডিও দেখে আমার তো মন চায় আমি এখন পুলিশকে দিয়ে জ্বালিয়ে দিই, এত ক্ষোভ। তো এই পুলিশ বাহিনীকে এরকম কে করলো? এই হাসিনা করেছে, এই হাসিনার গুন্ডা পান্ডা বাহিনী তারা করেছে। তাহলে আজকে হাসিনার এই গুন্ডা পান্ডা বাহিনী কোথায়? তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা জানি 5ই আগস্টের আগে দেশ ছাড়তে পারে না অনেকেই। খুব বেশি হলে 1 থেকে 2 ভাগ মানুষ দেশ ছাড়েছে আওয়ামী লীগের। 98% আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বাংলাদেশের ভিতরে রয়েছে। তাহলে সেই 5ই আগস্ট থেকে আজকে 1 সেপ্টেম্বর, প্রায় আপনার 1 মাস। এই 1 মাসের মধ্যে কয়জন আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ? কয়জন আমরা জানতে চাই। 300 জন এমপি, অবৈধ এমপি, খুনি হাসিনার সহযোগী। তার মধ্যে প্রায় 50 জনের উপরে মন্ত্রী। কয়জনকে আমরা গ্রেপ্তার দেখতে পাচ্ছি? 2, 4, 5 জনের বেশি নেই। তাহলে বাকিরা কোথায়? এই উত্তর আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। কারা কি উদ্দেশ্যে এদেরকে গ্রেপ্তার করছে না, এদেরকে আটক করছে না, এটা আমাদের জানতে হবে এবং জানাতে হবে। আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে পাই, বিভিন্ন সোর্স থেকে আমাদের কাছে তথ্য আসে যে অনেককে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বাংলাদেশের সীমানা পার করে ইন্ডিয়াতে পাঠানো হচ্ছে এবং ইন্ডিয়াতে যাওয়ার পর তারা বিভিন্ন দেশে ট্রান্সফার হচ্ছে, বিভিন্ন দেশে সেটেল হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। অনেকেই আবার ওই যে পূর্ব আত্মীয়তার সম্পর্ক, এই আত্মীয়তার সম্পর্কের খাতিরে অনেককে বর্ডার পার করে দেওয়া হচ্ছে। কিন্তু 2-1 জন ধরা পড়ছে যারা মিডিয়াতে আসছে। এখন পর্যন্ত 2 জন
বর্ডারে ধরা পড়েছে। একজন ওই আপনার শামসুদ্দিন মানিক বিচারপতি, আর একজন ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, যাকে গুলি করে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে। এর বাইরে আর বর্ডারে তেমন কোনো ঘটনা আমরা জানতে পারি না। অথচ এত এত নেতা আওয়ামী লীগের, তারা কোথায় হঠাৎ করে উধাও হয়ে গেল? আর তারা যদি বাংলাদেশের সীমানার ভিতরে থেকে থাকে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? তারা কি করে? পুলিশ বলেন, র্যাব বলেন, অন্যান্য বাহিনীগুলো যারা আছে, গোয়েন্দা সংস্থা। আর এরা যদি না পারে এই পুলিশকে বাতিল করে দেন, এটা দরকার নেই আমাদের ভাই। আমাদের ছাত্র জনতার এই ছেলেপেলেরাই এনাফ। আমাদের ছাত্ররা 10 থেকে 15 দিন ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, উইদাউট ট্রেনিং, উইদাউট প্রশিক্ষণ। বিনা ট্রেনিংয়ে তারা 10 থেকে 15 দিন ঢাকা শহরের মতো একটা ব্যস্ততম শহর, প্রায় 3 কোটি মানুষ বসবাস করে। আপনারা সবাই দেখেছেন না যে এই যে ট্রাফিক তারা পালন করেছে, কিছুটা সমস্যা হলেও বিনা দক্ষতায় তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে। আমার তো মনে হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 2 মাসের ট্রেনিং দিয়ে এই ছাত্রদের যদি পুলিশের দায়িত্ব দেন, এরা ভালোভাবে চালাবে এই পুলিশ বাহিনী। তাহলে এই খুনি হাসিনার 17 বছরে যে সকল পুলিশ অফিসার নিয়োগ পেয়েছে, এদের দরকার নাই আমাদের। এদেরকে আপনি অব্যাহতি দেন, বরখাস্ত করেন। কারণ এরা হচ্ছে কালসাপের মতো, এদেরকে রাখবেন, এরা ছবল মারবে আজকে অথবা কালকে, 100%। এরা আপনাকে ছবল মারবেই, আর এরা ছবল মারার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের অনেকেই অনেক কথা বলে, আমাদের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে, এই সক্ষমতা নিয়ে এই দেশটাকে পরিচালনা করার জন্য আমি মনে করি যথেষ্ট। আল্লাহর রহমতে এনাফ, একদম এনাফ। জাস্ট আমাদের সুযোগ তৈরি করে দিতে হবে। এই যে আনসার বাহিনী, আমরা ওই দিনেই প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এই বাহিনীটা আপনি বিলুপ্ত করেন। প্রয়োজনে এই বাহিনী যদি একান্তই আমাদের প্রয়োজন হয়, দরকার হয়, পরবর্তীতে বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে আপনি এই বাহিনীটা পুনর্গঠন করবেন, নতুন করে গড়ে তুলবেন। কিন্তু এই খুনি হাসিনার সহযোগী যারা, ওই গোপালগঞ্জ, এটা তো আনসার বাহিনী, এটা গোপালগঞ্জ বাহিনী ছিল। আপনারা দেখেছেন 50,000 সদস্যের মধ্যে 29,000 গোপালগঞ্জের। চিন্তা করেন, এটা তো আরো আসলে ওই কি বলে আপনার না, ওই আনসার বাহিনী না, এটা হচ্ছে গোপালগঞ্জের গোপালী বাহিনী। তো এটাকে আমরা শায়েস্তা করেছি, কিন্তু এইভাবে আর কতদিন? আমাদের পুলিশের অনেকেই ইন্ধন দিচ্ছে, ভিতর থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তো তারা কারা আমরা জানি, আমরা চিনি। এই জন্য আমরা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং শক্তভাবে দাঁড়াতে হবে। ওই মিউ মিউ বিড়ালের মতো আচরণ করলে হবে না। আপনাকে ওই চেয়ারে বসিয়েছি আমরা, আর আপনি ওই চেয়ারে বসে মিউ মিউ আচরণ করবেন, লেম লেম কথা বলবেন, এগুলো শুনতে আমরা আপনাকে ওই চেয়ারে বসাই নাই। আপনাকে ওই চেয়ারে বসিয়েছি। আপনার দায়িত্ব প্রথম দিন থেকেই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী, খুনি যারা, সন্ত্রাসী যারা, তাদেরকে গ্রেপ্তার করা। আজ পর্যন্ত মানে আপনি মনে হয় না 2 থেকে 3 ভাগ মানুষকে গ্রেপ্তার করতে পেরেছেন আওয়ামী লীগের। মানে এটা তো শুধু সেম না, এটা আমাদের জন্য অত্যন্ত মানে এটা অ্যালার্মিং, বিপজ্জনক। কারণ এরা তো সশস্ত্র সন্ত্রাসী, এরা যে কোনো সময় আপনার উপর হামলা চালাবে, যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিবে, এই বাংলাদেশকে বিপদে ফেলে দিবে। তাহলে এরা করেটা কি? আজকেও সচিবালয়ে গেলাম, আইন উপদেষ্টার সাথে আমার দেখা করার কথা, কিন্তু সাক্ষাৎ হয় নাই। আসিফ নজরুল সাহেবকে পাইলে আমি আজকে কথা বলতাম ওনার সাথে। আজকে যারা আওয়ামী লীগকে ইনিয়ে বিনিয়ে প্রতিষ্ঠা করতে চাই, তাদের উদ্দেশ্য আমাদের কাছে একদম পরিষ্কার। কিভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চিন্তা মাথায় আসে, আমার মানে মাথায় ঢুকে না ভাই। এই কথা শুনলে রীতিমতো আমার লোমগুলো দাঁড়িয়ে যায়, যেটা কিভাবে সম্ভব? যে আওয়ামী লীগের হাতে হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে, হাজার হাজার, 1 জন 2 জন না, 100 200 না, রক্তাক্ত করেছে, একদম মাসুম বাচ্চা থেকে শুরু করে। কে রেহাই পেয়েছে এই আওয়ামী লীগের হাতে? বিএনপি জামাতের কত মানুষকে গুম করেছে, খুন করেছে, হিসাব আছে। মায়ের কোল থেকে বাচ্চাকে টেনে এনে গুলি করে মেরেছে, বউয়ের কাছ থেকে স্বামীকে টেনে এনে ক্রস ফায়ার দিয়েছে। ভুরি ভুরি ঘটনা বাংলাদেশে আছে। আর সাম্প্রতিক গণঅভ্যুত্থানে তো বললামই না, কি বিভৎস অবস্থা, কি বিভৎস অবস্থা, বললামই না। যারা ভিডিওগুলো দেখেছেন, আসলে কি বলবো ভাই, মানে এগুলো আমরা আসলে দেখতে পারি না। এরপরেও কেউ যদি বলে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আর একটা রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, আমার মনে হয় তার গালে কয়েকটা কোষের চড় মারা উচিত। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। কারণ একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টার, যে চরিত্র থাকা দরকার, আওয়ামী লীগের ভিতরে তার একটাও নাই।
এটা একটা ফ্যাসিস্ট সংগঠন, একটা অভিশপ্ত সংগঠন, একটা ফ্যাসিবাদী, একটা মানে অভিশপ্ত একটা সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগ। আর আপনারা যদি বলেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, হাউ রিডিকুলাস! এটা কি? আপনি কি মস্করা করছেন জনগণের সাথে, ছাত্র জনতার সাথে? এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, কোনোভাবেই। অনতি বিলম্বে ফ্যাসিস্ট শক্তিকে নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ করার দরকার নেই। আপনারা কমিশন করে দেন, তদন্ত কমিটি করে দেন, যে কারা ফ্যাসিবাদের সাথে জড়িত, তাদেরকে ফ্যাসিস্ট শক্তি হিসেবে আখ্যায়িত করেন, তারপরে ফ্যাসিবাদী শক্তি নিষিদ্ধ করে দেন। অটোমেটিক্যালি তালিকায় পড়ে যাবে যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেটা যেই হোক। আপনার তো রাজনৈতিক দল নিষিদ্ধ করার দরকার নেই ভাই। আপনি তদন্ত করে দায়িত্ব দিবেন, কমিটি করবে, কমিটি সিদ্ধান্ত নিবে যে কে ফ্যাসিবাদী সংগঠন, কোনটি ফ্যাসিস্ট শক্তি। এরপরেও আমরা কথা বলছি, কথা বলে যাব। কারণ আজকে আওয়ামী লীগকে যারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তারা ইনিয়ে বিনিয়ে কেন জানি আওয়ামী লীগের হয়ে কথা বলছে, আওয়ামী লীগকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা কোনো জায়গা থেকে এজেন্ডা নিয়ে আসছে যে না, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা না করলে মানে তাদের উপরে চাপ, এরকম একটা অবস্থা আমাদের কাছে মনে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা বন্ধুগণ। আমরা যাই হোক, কথা আর বাড়াতে চাই না। আমাদের দাবি পরিষ্কার যে কোনো ফ্যাসিবাদী শক্তির রাজনীতি করার কোনো অধিকার নেই। জার্মানিতে দেখেছেন হিটলারের নাৎসি বাহিনী ছিল। নাৎসি বাহিনী কি জার্মানিতে রাজনীতি করতে পারে? ওরাও গণহত্যা চালিয়েছিল জনগণের উপরে। নাৎসি বাহিনী নিষিদ্ধ হয়ে গেছে পরেই। এরকম ভুরি ভুরি ইতিহাস পৃথিবীর বিভিন্ন দেশে পাবেন আপনি, যে যারা গণহত্যার সাথে জড়িত তারা একবারে নিষিদ্ধ হয়ে গেছে, ওদের রাজনীতি করার আর অধিকার নেই। তো যাই হোক, এই হচ্ছে কথা। কিছু বলবেন? প্রিয় দেশবাসী, গতকালকে ধারাবাহিকতায় আজকে আবার এই টপিকটাই প্রায় ঘুরে ফিরে আসলো। তো প্রিয় দেশবাসী, বলতে চাচ্ছিলাম এটাই, আমার কাছে মনে হচ্ছে আমাদের যে উপদেষ্টা পরিষদ অথবা আমাদের যে বাহিনী আছে ওদের উপর কোনো একটা চাপ চলতেছে। তো সেই চাপটা কেমন আমরা শুনতাম এমন যে আমাদের সেনাবাহিনী প্রপারভাবে কাজ করতে হতেছে না, ওদের অনেক ডকুমেন্ট, ওদের অনেক ভিডিও আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার কাছে আছে। তো আমার এখন সন্দেহ হইতেছে এখন যারা চালাচ্ছে তাদেরও কোনো ভিডিও আছে কিনা। আমি এরকম মনে করতে চাই না, ওনারা ভদ্রলোক, এটাই আমরা জানি। তবে একটা অ্যালার্মিং বিষয় আপনাদেরকে বলি, আজকে সকালেও একজন ছাত্রের লাশ পাওয়া গেছে আপনার আফতাবনগর বনশ্রী খালে। তো আমি বলি আমাদের যেখানে ব্যাংক থেকে 25,000 টাকা 20,000 টাকা তুলতে হচ্ছে ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক থেকে, আমি নিজে প্র্যাকটিক্যাল বাস্তবতা বলতেছি, সেখানে আমাদের প্রতিপক্ষ তথা আওয়ামী লীগের হাতে হাজার হাজার কোটি টাকা দিয়ে সব করা যায় এই দেশে। কারণ মানুষের চাহিদা আছে, চাহিদা মেটাতে যায় টাকা দিয়ে অনেক কিছু করার অবস্থা হয়। এখন আমি যেটা বলতেছি যে আমাদের যে আনসার বাহিনী, আমাদের ভীষণ 2030 ছিল সেনাবাহিনী রিফর্মিংয়ের জন্য, সেটা কার্যকর হয় না, কারণ হাসিনা ভারতের ফর্মুলা অনুযায়ী সেটা করে নাই। এখন আমি যেটা প্রস্তাব দিচ্ছি সেটা হচ্ছে আমাদের আনসার এবং বিডিআর এবং সমস্ত আর্মি ছাড়া যে বাহিনী আছে এদেরকে ভেঙে দিয়ে এনএসএফ, ন্যাশনাল সিকিউরিটি ফোর্স গঠন করা হোক। তাহলে আমাদের যে টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে 4 লক্ষ সেনাবাহিনী একসাথে একটা ফোর্স হবে স্ট্যান্ডার্ড মানের, সেটা হয়। তো এটার জন্য আমি আমাদের যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে ওদের কাছে আগুল আবেদন জানাচ্ছি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আমাদের যে পার্শ্ববর্তী দুইটা দেশ, দুইটাই আমাদের সাথে সামরিকভাবে যে কোনো সময় আমাদের সাথে সংঘাতে যেতে পারে। এর জন্য ন্যাশনাল সিকিউরিটি ফোর্স গঠন করার জন্য উপদেষ্টা পরিষদ আগুল আবেদন জানাচ্ছি, বিবেচনা নেওয়ার জন্য আবেদন জানাই। দেশবাসী সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।